আজকে আমরা যে গল্পটা শুনব সেটাকে একটা আধুনিক নীতিকথা বলা যেতে পারে। এটা এমন একটা গ্রামের গল্প যাদের সামনে দুটো রাস্তা খুলে গিয়েছিল। একটা হলো ঐতিহ্যের আর অন্যটা লোভনীয় সব প্রতিশ্রুতির। চলুন দেখি তাদের নেওয়া একটা সিদ্ধান্ত কিভাবে তাদের ভাগ্যটাকেই পুরোপুরি বদলে দিয়েছিল। তো গল্পের শুরুতেই কিন্তু একটা বড় প্রশ্ন আমাদের সামনে আসে। হঠাৎ করে ধনী হওয়ার কোনো প্রস্তাব কি আসলেই একটা জাদুকরী সমাধান হতে পারে, নাকি এর আড়ালে লুকিয়ে থাকে কোনো মারাত্মক ফাঁদ? চলুন এই গল্পটার মেসো দিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। গল্পটা শুরু কিন্তু একটা গভীর হতাশা দিয়ে। জৈরের মতো গ্রামের আর সব কৃষকরা তারা ক্রমবর্ধমান খরচ আর কম ফলনের বোঝায় একেবারে ডুবে গিয়েছেন। তাদের মনে হচ্ছিল আর কোনো রাস্তায় বোধহয় খোলা নেই। অবস্থাটা একবার ভাবুন। একদিকে সারের দাম বাড়ছে, বীজের দামও বাড়ছে, কিন্তু খাটুনির পর যে ধানটা তারা পাচ্ছেন সেটার দাম আর বাড়ছে না। এই অর্থনৈতিক চাপটাই কিন্তু তাদের খুব দুর্বল করে তুলেছিল। আর ঠিক তখনই যে কোনো দ্রুত সমাধানের প্রস্তাব খুব আকর্ষণীয় মনে হওয়াটা স্বাভাবিক, তাই না? আর এই সুযোগেই গ্রামে এসে হাজির হয় ইশতিয়াক, এক কোম্পানির প্রতিনিধি, যে কিনা একটা অবিশ্বাস্য প্রতিশ্রুতি নিয়ে আসে। সে কৃষকদের উচ্চ ফলনশীল বীজ আর এক বিশেষ গ্রোথ হরমোন দিয়ে মাত্র 1 বছরে লাখপতি হওয়ার স্বপ্ন দেখাতে শুরু করে। আর এখান থেকেই গল্পের মূল দ্বন্দ্বটা আমাদের সামনে পরিষ্কার হতে শুরু করে। গ্রামের সামনে তখন দুটো পথ, দুটো একেবারে ভিন্ন দর্শন। আর এই দুটো পথের প্রতীক হয়ে ওঠে দুই বন্ধু, সোহেল আর জহির। দুজনের চিন্তাভাবনায় বলতে গেলে আকাশ পাতাল তফাত। একদিকে সোহেল, যে তার বাবার কথাকে বিশ্বাস করে, মাটির স্বাস্থ্যের কথা ভাবে, দীর্ঘমেয়াদী চিন্তা করে। আর অন্যদিকে আছে জহির, যে কোম্পানির আশ্বাসে ভুলেছে আর তাৎক্ষণিক লাভের কথাই শুধু ভাবছে। আসলে সোহেলের সিদ্ধান্তের পেছনে ছিল তার মৃত বাবার দেওয়া একটা খুব জরুরি উপদেশ। এই কথাটাই ছিল ওর চালিকা শক্তি, আর এটাই ওকে ওই লোভের ফাঁদে পা দেওয়া থেকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এই সিদ্ধান্তে সোহেল একদম একা হয়ে পড়ে। জহিরের নেতৃত্বে গ্রামের বাকি সবাই রাতারাতি ধনী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে কোম্পানির ওই প্রকল্পে সই করে দেয়। তো এই সিদ্ধান্তের ফল কি হল, চলুন দেখা যাক। একদম শুরুতে কিন্তু মনে হচ্ছিল লোভের রাস্তাটাই বোধহয় ঠিক ছিল। প্রথম মৌসুমের ফলাফল ছিল এক কথায় অবিশ্বাস্য। জহিরের জমিতে সোহেলের চেয়ে প্রায় দ্বিগুণ ফসল হয়েছে। ভাবা যায়, এই বিরাট সাফল্য গ্রামের সবার চোখ ধাঁধিয়ে দেয়। আর এই বিপুল সাফল্যের পরেই জহিরের মধ্যে জন্ম নেয় অহংকার। সে তার বন্ধু সোহেলকে সবার সামনে বিদ্রুপ করে, নতুন মোটরসাইকেল কেনার কথা বলে, আর সোহেলের প্রাকৃতিক চাষের পদ্ধতিকে নিয়ে হাসাহাসি করে। জহিরের ওই অহংকারী কথার উত্তরে সোহেলের শান্ত কিন্তু গভীর সতর্কবাণীটা ছিল আসলে ভবিষ্যতের একটা ইঙ্গিত। এই কথাটা যেন একটা আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল, যা কেউ তখন বুঝতে পারেনি। আর সেই ঝড় আসতে খুব বেশি দিন সময় লাগেনি। খুব তাড়াতাড়ি ওই স্বল্পমেয়াদী সমাধানের ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী ফলাফলটা সামনে আসতে শুরু করে। আর এটাই ছিল গল্পের সবচেয়ে নাটকীয় মোড়। হঠাৎ করেই জহিরের জমিতে নতুন ধরনের পোকার আক্রমণ শুরু হয়। আর সমস্যা হলো, কোম্পানির দেওয়া কোনো ওষুধেই সেই পোকা মরছিল না। ফসলের পাতাগুলো সব হলুদ হয়ে যেতে শুরু করল। এমনকি ওষুধের ডোজ দ্বিগুণ করেও কোনো লাভ হল না। আসলে পর্দার আড়ালে যা ঘটছিল তা হলো একটা পরিবেশগত বিপর্যয়। ওই রাসায়নিক সার আর কীটনাশক জমির সব উপকারী পোকামাকড়, কেঁচো সব মেরে ফেলেছিল। ফলে মাটি পাথরের মতো শক্ত হয়ে যায়, আর তার পানি ধরে রাখার ক্ষমতাটাও পুরোপুরি নষ্ট হয়ে যায়। মাটিটা ভেতর থেকে মরে যাচ্ছিল। এরপর যখন খরা এলো, তখন পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গেল। ইশতিয়াকের বসানো পাম্পগুলো মাটির নিচের সব পানি তুলে ফেলায় গ্রামের সবার জমি ফেটে চৌচির। একমাত্র সোহেলের জমিটায় সে খরা সহ্য করতে পেরেছিল, কারণ তার মাটিটা তখনও জীবন্ত ছিল। কৃষকদের এই চরম বিপদের দিনে ইশতিয়াক তার আসল রূপটা দেখায়। সে খুব নির্মমভাবে তাদের ঋণ শোধ করতে বলে, আর তাদের কষ্টকে একটুও পাত্তা না দিয়ে ফিরিয়ে দেয়। কিন্তু গল্পটা এখানে শেষ নয়, কারণ এরপরেই আমরা দেখতে পাই কিভাবে লোভের ওপর প্রজ্ঞা আর বিশ্বাস জয়ী হয়, আর পুরো গ্রামটা একটা নতুন পথের খোঁজ পায়। সেই মুহূর্তটা একবার ভাবুন তো। ক্ষুধার্ত সন্তানকে নিয়ে জহির, যে কিনা কিছুদিন আগেই সোহেলকে উপহাস করেছিল, সেই আজ সাহায্যের জন্য সোহেলের দরজায়। আর সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে যে সোহেলের ধানের গোলা কানায় কানায় ভরা। তার সাফল্যের কারণ কি? এই প্রশ্নের জবাবে সোহেলের উত্তরটা ছিল খুবই সহজ কিন্তু অনেক গভীর। সে বলেছিল, আমি মাটিকে বিশ্বাস করেছি,
আর মাটি আমাকে ফিরিয়ে দেয়নি। সে মাটির যত্ন নিয়েছে আর বিনিময়ে মাটিও তার খেয়াল রেখেছে। সোহেল শুধু তার বন্ধুকে সাহায্য করেই থেমে থাকেনি, বরং নিজের জ্ঞান কাজে লাগিয়ে সে কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে। আর এর ফলেই ইশতিয়াক ধরা পড়ে এবং কৃষকদের সব ঋণ মকুফ করার পাশাপাশি জমির ক্ষতিপূরণ দিতেও বাধ্য হয়। এই ঘটনার পরে পুরো গ্রামের মানুষের যেন চোখ খুলে যায়। তারা সবাই মিলে প্রতিজ্ঞা করে যে আর কখনো মাটির ক্ষতি করবে না। তারা প্রকৃতির কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, জৈব সার ব্যবহার করবে, ফসলচক্র মেনে চলবে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই মাটিকে সুস্থ রাখবে। আর প্রকৃতির কাছে ফিরে আসার ফলও তারা হাতে নাতে পায়। পরের বছর কোনো রকম রাসায়নিক সার ছাড়াই তাদের ফলন আগের চেয়েও অনেক বেশি হয়, আর সবচেয়ে বড় কথা, চাষের খরচও অনেক কমে যায়। সবশেষে এই গল্পটা আমাদের একটা খুব বড় আর জরুরি সত্য মনে করিয়ে দেয়। টাকা অস্থায়ী, আজ আছে তো কাল নেই, কিন্তু মাটি মাটি থেকে যায়। তাই বিশ্বাস যদি করতেই হয় সেটা মাটির ওপর করা উচিত, টাকার ওপর নয়, কারণ মাটি কখনো বেইমানি করে না।